ম্যাম, স্যার আপনাকে রেডি হতে বলেছে। রাসার কথা শুনে বেলা উদাসী মন নিয়েই তাকালো। তার কথা শুনে বেলা কিছুটা অবাক হলো। কারণ বেলা যবে থেকে এই বাড়িতে পা দিয়েছে তখন থেকে সীমান্ত কখনো তাকে এই বাড়ির থেকে বের হতে দেননি। জাস্ট একটাবারও সে পালিয়েছিল বাইরের সীমানায়। কিন্তু সেটাও সাকসেস হলো না সীমান্তের জন্য। ঠিকই ধরে ফেলল তাকে। প্রায় ২ সপ্তাহ সে বন্দিভাবেই এই বাড়িতে আছে। ২ সপ্তাহ ধরে তার একটাই কাজ, সীমান্ত যখন যা বলবে তাই করা, নয়তো শাস্তি তো আছেই। বেলা মাঝে, মাঝে সীমান্তের কথার বিপরীত হলেই শুরু হয় সীমান্তের নানান ধরনের আচরণ। কখনো ছাদে দাঁড় করিয়ে রাখবে, তো কখনো একগাট্টি কাপড় কাচতে দেবে। এরূপ নানান ধরনের শাস্তি প্রতিনিয়ত আছেই। এতে বেলা হাঁপিয়ে গেলেও তার থেকে কিছুই করার থাকে না। রেডি হতে কেন বলল? কোথাও যাবো কি আমি? সরি ম্যাম, স্যার সেই ব্যাপারে আমাকে জানায়নি। তাই বলতে পারছি না। আপনি ঠিক কোথায় যাবেন? গাড়ির মধ্যে চুপচাপ বসে আছে বেলা। তার পাশেই খুব মনোযোগ দিয়ে সীমান্তের ল্যাপটপে কিছু একটা করছে। বেলা নিজের মুখের বুলিতে কথা আনতে চাইলেও সীমান্তের এরূপ সিরিয়াস ভঙ্গি দেখে আর আনার সাহস হয়নি। তাই সে নিজেকে কিছুটা সীমান্তর থেকে দূরে সরিয়ে গাড়ির ডোরের সাথে চেপে বসেছে। আর নজর দিয়ে দেখছে বাইরের প্রকৃতি। বেলা জানে যে সে বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করছে। সে এটাও জেনেছে যে সীমান্তের জন্মস্থান থাইল্যান্ডে। সীমান্তের বাবা থাইল্যান্ডের স্থানীয় বাসিন্দা ছিলেন। তখন উনার ছোটখাটো একটা বিজনেস ছিল, যা সীমান্ত এখন অনেক বড় একটা ইন্ডাস্ট্রিতে পরিণত করেছে। সেই সাথে তার নিজের প্যাশন হিসেবে সিঙ্গারও হয়েছে। কিন্তু সীমান্তের বাবা সম্পর্কে এত কিছু জানলেও সে সীমান্তের মায়ের সম্পর্কে কিছুই জানতে পারেনি। আর না সাহস করেছে সেসব জানার। শুধু এইটুকু জানে সীমান্তের মায়ের বাড়ি বাংলাদেশে ছিল। রাস্তায় শোয়ার জন্য তৈরি হচ্ছে নাকি স্টুপিড? হঠাৎ করে সীমান্তের ধমকে বেলা কিছুটা কেঁপে উঠল। সেই সাথে কিছুটা সে দরজার সাথে আরেকটু লেগে যেতে সীমান্ত চোখের পলকে বেলার কোমর ধরে নিয়ে এলো নিজের পাশে। এত শাস্তি দেওয়ার পরেও তোমার চঞ্চলতা কমলো না, পিচ্চি? এখন কি অন্য পন্থার শাস্তি পেতে চাচ্ছ নাকি? সীমান্তের এভাবে কাছে আসার বেলা শরীর জমে গেল। সেই সাথে চোখ খিচেই কিছুটা কাঁপতে লাগলো সে। বেলাকে এরূপ কম্পমান দেখে সীমান্ত সামান্য ঝুঁকেই কানের কাছে নিজের উচ্চ যুগল নিয়েই ফিসফিস করে শব্দ করে বলল, "তোমার এই কম্পমান ঠোঁট আর শরীর কিছু কিন্তু অন্য কিছু ইঙ্গিত দিচ্ছে পিচ্চি। তুমি যদি নিজের কম্পমান দিক বন্ধ না করো তাহলে আজ এবং এক্ষুনি তোমার উপর সীমান্তের ধ্বংসপ্রলয় চলবে।" বেলা এরূপ কথোপকথন শুনে পুরোটা হয়ে জমে গেল। সীমান্ত ঠিক কি বুঝাতে চাইছে তার সাথে, সাথে বুঝতে না পারলে পরবর্তীতে যখন বুঝতে পারল তখন মুখ থেকে সাথে, সাথে বের হলো, "ছি! কি জঘন্য কথাবার্তা আপনার। দূরে সরুন খারাপ লোক।" কথাটা বলেই নিজেই কম্পমান শরীর মুহূর্তের মাঝেই বিতৃষ্ণায় রূপান্তর করল। এতক্ষণ সীমান্তকে ভয় পেলেও এখন কেন যেন সে ঘৃণা আসছে লোকটার প্রতি। হ্যাঁ, সে জানে যে লোকটা তার স্বামী, কিন্তু স্বামী হলেও সে তো এই বিয়েতে রাজি হয়নি। না, এখনো রাজি আছে সীমান্তকে স্বামী হিসেবে মানার। তাহলে এই লোক তাকে এরূপ কথার মর্ম বোঝানোর সাহস দেখাবে, পুরো বিষয়টা ভাবতেই যেন বেলার নিজের চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করল। কিন্তু সেই চুল ছেঁড়ার জন্য তো হাত লাগবেই। কিন্তু সেটিও যে এখন নিজের অধীনে নেই। সীমান্ত সাথে, সাথে আবারও বেলাকে নিজের কাছে আরেকটু ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরল। সেই সাথে কোমর হাত রেখেই এক ঝাপটায় নিজের কোলের উপর বসালো। এভাবে বসানোতে বেলা কিছুটা চিৎকার করে উঠতেই সীমান্তের কঠিন চাহনি দেখেই আর চিৎকার করতে পারল না। এখানে তো খারাপের খও করলাম না। এতেই তোমার কথার পরিধি এত। আর যখন পুরো ফুল মিনিং ছাড়িয়ে যাবে তখন কি নামে সম্বোধন করবে? সীমান্তের কথায় বেলা কিছু বুঝতে পারল না। বেলাকে নিশ্চুপ দেখে সীমান্ত বেলার দিকে ঝুঁকলো। বেলার শরীর থেকে অদ্ভুত সুন্দর একটি ঘ্রাণ আসছে, যা সীমান্তকে অন্য এক মুহূর্তে মোহনীয় করে তুলেছে। চোখ-মুখ বন্ধ করে সে স্মেল নিতে, নিতে ঠোঁটে মুচকি হাসির রেখা এনে বলল, "নাইস স্মেল, মাই সুইট হার্ট।" বেলা এরূপ কথা শুনে সীমান্ত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাইলেও, "ডোন্ট ডিস্টার্ব পিচ্চি, ফিল করতে দাও তোমায়। ফিল করতে দাও আমায়। আপনার যা ইচ্ছা করুন, কিন্তু আমাকে ছাড়ুন। অসভ্য মানুষটা, আর তোমাকে ছাড়লে ফিল আসবে না, বরং তুমি আরেকটু মিশে গেলে ফিলটা না হয় আরেকটু গাঢ় হবে। কি বলো?" মিশে যাওয়ার জন্য প্রস্তুত তো সীমান্তের এমন বিলাসপূর্ণ কথা শুনে বেলার গাল দুটো লাল হয়ে উঠল। চোখ-মুখ খিচে হাঁসফাঁস করতে লাগলো সে। এই লোক হঠাৎ করে এমন কথা কেন বলছে? সে ঠিক বুঝতে পারছে না।
সীমান্তের কঠোর রূপটা মেনে নিতে পারলেও এমন কাছে এসে গভীর কথাগুলো যেন বেলার সহায় হলো না। তাই নিজের শক্তি খাটিয়েই বেলা সীমান্তের হাতে নিজের ছোট, ছোট নখ দিয়ে খামচে দিল। এতে সীমান্তের তেমন কোনো ইফেক্ট না পড়লেও বেলার হাতের নখ যেন ভেঙে যাওয়ার উপক্রম হলো। বেলা অবাক চোখে সীমান্তের হাতের দিকে তাকিয়ে থাকলো। অলরেডি হাত থেকে ফোঁটা, ফোঁটা রক্ত বেরিয়েছে। রক্ত দেখেই বেলা নিজের হাতের বাঁধন আলগা করলো। শক্তি শেষ। সীমান্তের ভারিক্কিমূলক কথা শুনে বেলা সেইভাবে পিছু ফিরে সীমান্তের দিকে তাকালো। আপনার চামড়া কি গন্ডারের চামড়া? বেলার কথায় সীমান্ত ভ্রু কুঁচকে তাকালো। হোয়াট ডু ইউ মিন বাই গন্ডারের চামড়া? না মানে আপনাকে এভাবে আঘাত করলাম কিন্তু আপনি কোনো রিঅ্যাক্টই করলেন না। তোমাকে কি আমার মেয়ে মনে হয় যে তোমার মতো করে আউ করব? সীমান্তের কথা শুনে বেলা জাস্ট হা হয়ে থাকলো। এই লোক তো রীতিমতো মেয়েদের নামে উল্টাপাল্টা বলছে। আপনি কিন্তু এইবার বেশি, বেশি করছেন। স্যার, আমরা চলে এসেছি। বেলার কথার মাঝে ড্রাইভারের কথা শুনে সীমান্ত আর কিছু বলল না। বেলাকে ছেড়ে দিতেই বেলাও সাথে, সাথে সীমান্তের কোল থেকে উঠে পাশের সিটে বসলো। সীমান্ত নিজের সেই পুরনো গভীর স্বভাব এনেই মুখে ব্ল্যাক মাস্ক ও ব্ল্যাক সানগ্লাস লাগিয়ে বেরিয়ে পড়ল। এরপর অন্য পাশে গিয়ে বেলার সাইডের দরজা খুলে দিতেই সীমান্ত পকেটে এক হাত গুজে দিয়েই অ্যাটিটিউড ভঙ্গিতে উচ্চারণ করলো, "বেরিয়ে এসো।" সীমান্তের হঠাৎ এমন কথায় বেলা কিছুই বুঝল না। তবে গাড়ির দরজা খুলতেই সে সামনে থাকা বড় একটা প্রতিষ্ঠান দেখতে পেল। যা দেখে তার মনে হলো এটি স্কুল বা কলেজ হবে হয়তো। ভাবনার মাঝে হাতের দিকে টান পড়ল। এক কথা বারবার রিপিট পছন্দ না আমার পিচ্ছি। তাই কথা অনুযায়ী দ্রুত কাজ করবে। সীমান্ত কথা বলতে, বলতেই বেলাকে গাড়ি থেকে নামালো। এটা কোথায় নিয়ে এসেছেন আমাকে? তোমার চঞ্চলতা বন্ধ করার ১ম ধাপে। মানে? বেলার কোনো কথার উত্তর দিল না সীমান্ত। নিজের মতো করেই বেলার এক হাত বন্দিতে নিয়েই এগোতে থাকলো সামনের দিকে। বেলা যাওয়ার পথে অনেক প্রশ্ন করল সীমান্তকে কিন্তু বেলার একটা প্রশ্নেরও জবাব পেল না। বিধায় সেও আর প্রশ্ন করল না। সীমান্তের সাথেই যেতে থাকলো। আমাকে স্কুলে ভর্তি করিয়ে আবার কি নতুন কোনো ফোন দিয়ে আসছেন মনস্টার? বেলার কথা শুনে সীমান্ত মোবাইলের ডিসপ্লে থেকে চোখ সরিয়ে এক পলক বেলার মুখের দিকে তাকিয়ে ফের নজর আনলো আগের সীমারেখায়। "তুমি কি বলো? কি ফোন দিয়ে আসতে পারি?" সীমান্তের এরূপ কথায় বেলা যেন ভ্যাপা-চ্যাকা খেয়ে গেল। আজব লোক থেকে আজব প্রশ্ন এলো। মনস্টার তাকে স্কুলে ভর্তি করিয়ে দিল, তাও আবার থাই স্কুলে। সেখানে সে ২ দিনও টিকতে পারবে না। কারণ তার এই দেশের ভাষা জানা নেই। বিষয়টা মাথায় আসতেই বেলা চোখ-মুখ শক্ত করেই বলল, "বাড়িতে শাস্তি দিতে শাস্তি হয়নি। এখন চাইছেন আমি যাতে স্কুলেও শাস্তি পাই, তাও আবার সবার সামনে? আচ্ছা আপনি এত খারাপ কেন বলুন তো? আমি আপনার কোন গোয়ালের গরু চুরি করেছি যে আপনি আমাকে প্রতিটা পদে, পদে অপমান আর শাস্তি দেওয়ার জন্য উতলা হয়ে আছেন? হ্যাঁ বলুন, কোন অপরাধের জন্য আমাকে এভাবে নিজের কাছে বেঁধে রেখেছেন? বলুন, কোন অপরাধের জন্য?" বেলার এভাবে কথাগুলো বলতে, বলতেই রাগেই চোটে কান্না করে দিল। এদিকে বেলাকে এরূপ কথা বলতে দেখে সীমান্ত নিজের হাতের মোবাইল ঠাস করে টেবিলের উপর রাখলো। এভাবে শব্দ করে মোবাইলটা রাখায় বেলা নিজের অবস্থানের মাঝেই কেঁপে উঠল। স্কুলের ভর্তি কার্যক্রম শেষ করেই সীমান্ত বেলাকে নিয়ে একটি বাঙালি রেস্টুরেন্টে এসে খেতে। বেলা এতক্ষণ সীমান্তকে হাজারটা প্রশ্ন করে ফেলেছে কিন্তু সীমান্ত একটা প্রশ্নেরও উত্তর দেননি। তাই বেলাও চুপ ছিল। তবে বেশিক্ষণ সেই চুপ থাকাটা স্থিরতা টিকল না। তাই মুখের বুলি টানতে ফের প্রশ্ন করে সীমান্তকে। বিষয়গুলো ভাবতেই বেলা মাথা নিচু করে করতে চাইলেই থুতনিতে বাধা পড়ায় বেলা নিজের কাজটা করতে পারল না। শক্ত চাপের বন্ধনীতে বেলা বেশ ব্যথা পেলেও সেই সাথে গালের মধ্যে ধরে থাকা সীমান্তের হাত যেন একটু বেশিই কঠোর হয়ে গেল। "তোর একটাই অপরাধ, আমার চোখের সামনে পড়েছিস তুই। আর সেই অপরাধ ভাগীদার সারা জীবন তোকে বয়ে নিয়ে যেতে হবে। তাও আবার আমার অগ্নিশিখার মধ্য থেকেই। চলমান